কি হয়েছে? মেরেছেন ওনাকে? মারবো কেন? আমি কিন্তু বুঝতে পেরেছি। তাহলে জিজ্ঞেস করছো কেন? মুখে বললেও তো হতো। এভাবে মারার দরকার কি? একটু মারামারি কম করলে হয় না? সান্নিধ্য ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নেয়। স্টার্টিংয়ে হাত রেখে গাড়ি স্টার্ট করতে করতে বলে, মুখে বললে ভুলে যাবে, ভুলে যেন না যাই সেই কাজটা করেছি। নেতা সাহেবের অপকটে স্বীকারোক্তিতে শেহরিন ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। চাহনি মেলে রাতের বৃষ্টি ভেজা রাস্তার দিকে। গাছপালাগুলো কেমন নিশার হয়ে দাঁড়িয়ে আছে দুপাশে। পাতাগুলো গা ভিজে চুপচাপ ঝিমে আছে। নিস্তব্ধ নীরবতায় ঢাকা ব্যস্ত সড়ক। বাকি রাস্তাটুকু দুজনেই চুপচাপ পার করে। কিছু সময় ব্যবধানে গাড়ি এসে থামে নিকুঞ্জ মহলের গেটের সামনে। শেহরিন শেষ মুহূর্তে ঠিকঠাক বাসার সামনে আসতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাড়ি হতে নামার পূর্ব মুহূর্তে মনের মধ্যে চেপে রাখাগুলো প্রকাশ করতে কিছুটা সাহস সঞ্চার করে নিজের ভেতরে। অতঃপর সামনের দিকে দৃষ্টি রেখে নির্মেদ স্বরে বলে, আমি হয়তো ভুল করছি। অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিতভাবে আপনার মনে আশা জাগাচ্ছি। কিন্তু আমি মোটেও এরকমটা চাই না। আপনার অনুভূতিকে আমি ছোট করছি না, কিন্তু প্রশ্রয়ও দিতে পারছি না। লাস্ট কিছুদিন হলো পরিস্থিতি সবসময় আমার প্রতিকূলে থেকেছে। দেখা গিয়েছে আপনার কাছ থেকে সাহায্য নেওয়া ছাড়া অন্য পথও নেই। আপনি হয়তো অনেক কিছু ধরে বসে আছেন, কিন্তু আমি। তুমি একমাত্র মেয়ে যে আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে চলেছ। আমি চুপচাপ সেই পরীক্ষা দিয়ে চলেছি। যেখানে আমি তোমাকে সময় বেঁধে দিয়েছিলাম একদিনের জন্য, আজ সেটা 21 দিন হতে চলেছে। আর কি চাও তুমি? আমি তো উত্তর জানিয়েই দিয়েছি। অপেক্ষা করছেন কেন? সান্নিধ্য স্টার্টিংয়ে রাখা হাত মুঠো চেপে ধরে। স্থির মুখরেখায় শান্ত কণ্ঠে বলে, আমি চাইলেই হয়তো তোমাকে এই মুহূর্তে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারি। আমার নামে তোমাকে পরিচিত করাতে পারি, যেটা আসার সময় অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। কিন্তু আমি সেটা করব না। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না তোমার না হ্যাঁ হয়। যদি শেষ পর্যন্ত না থাকে? অপেক্ষা ইনফিনিটি হবে। ধরুন আমি অন্য কোথাও সেটেল হলাম, আপনার কি অধিকার রয়েছে আমার লাইফে হস্তক্ষেপ করার? কারণ আমি তো আমার জীবনে যেটা ভালো হবে বা ভালো লাগবে সেটাই চাইবো বা করব। সান্নিধ্য ঠোঁটের উপর চেপে আলতো হাসে। অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলে, প্রেমে ব্যর্থ হওয়া পুরুষদের মতো বলতে পারছি না তোমার ভালো থাকাটাই আমি চাই, বা রবীন্দ্রনাথের সেই গানের লাইন অনুযায়ী তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত কষ্ট পাই, সরি, এত সহৃদয়বান পুরুষ আমি না। প্রফেশনাল লাইফে যে হারে প্যারা খাই, পার্সোনাল লাইফে দেবদাস হলে সমস্যা। আমি একটু হলেও ভালো আছি, ড্রিঙ্কস করি না। দেবদাস হলে তো আবার ড্রিঙ্কস করতে হবে। মানে? মানে তোমার ভালো লাগা, ভালো থাকা সব আমার সাথেই হবে। মনস্তাত্ত্বিক যুদ্ধে যেতে চাইছি না জন্য তোমাকে সময় দিয়েছি, আর আমি অপেক্ষা করছি। তোমার উচিত আমার প্রশংসা করা, কারণ আমি এত ধৈর্যশীল পুরুষ কোনো কালেই ছিলাম না। অন্য কিছু হলে এতক্ষণে দফা রফা হয়ে যেত। বাট বিষয়টা যেহেতু শেহরিন, সান্নিধ্যকে স্লো তো হতেই হবে। আর কিছু জানতে চাও? নেতা সাহেবের ঠোঁট কাটার জবাবে শেহরিন কুঞ্চিত কপালের রেখা মিলিয়ে যায়। চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে বলে, না, মন ভরে গিয়েছে প্রেম বার্তা শুনে। তবে কষ্ট লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। এত সুন্দর একটা গান লিখেছেন প্রেমিক সমাজের জন্য, যেন সহজেই তারা সারেন্ডার করে দেয়। কিন্তু আপনার মতো প্রেমিক পুরুষের কথা শুনে ধারণা পাল্টে গিয়েছে। লাইনটার অন্য মিনিং বের করে 12টা বাজিয়ে দিয়েছেন। কিছু বলার নেই আর। ভালো থাকুন, আসি। শেহরিন শাড়ির কুচি সামলে গাড়ি হতে নামতে থাকে। সান্নিধ্য এক হাতে তার শাড়ির আঁচলের শেষাংশটুকু আগলে ছাড়িয়ে দেয় সিট হতে। খানিকটা এগিয়ে এসে দরজার এক হাত ধরে যাওয়ার পথ সুমোগ্য করে বলে, আবার দেখা হচ্ছে। তৎক্ষণাৎ জবাব দেয় না শেহরিন। বাসার অভ্যন্তরণের প্রবেশ পথে একবার পিছু ফিরে যায়। সরু চোখে তাকিয়ে বলে, হবে না। এবার ছাতা, ফোন, পার্স সব সঙ্গে রেখেই বের হব। নিকুঞ্জ মহল, রাত 10টা।
আজকের সাক্ষাৎকার কেমন হলো অনিভা? ভালো। শুধুই ভালো? শেহরিন পানি নিতে এসে পড়ে বেপাকে। কয়েকজনের উৎসুক নজর তার কাছে বিরক্ত লাগছে, বিশেষ করে দুই কানা বগির মায়ের। আজকের এসব কিছুর জন্য এই দুজন দায়ী। মেন কালপিট হচ্ছে এরাই। আবার শুনতে এসেছে সাক্ষাৎ কেমন হয়েছে। কচু হয়েছে, ভালো বললেও হচ্ছে না তাদের। এক্সট্রিম লেভেলের ভালো বলতে হবে, বলবে না সে। হয়রানি কম হতে হয়েছে নাকি? ব্যাককল কানাবুগির সা ধরিয়ে দিয়েছিল সঙ্গে। কিছু বলছো না কেন অনিভা? ভালো লাগেনি? ওয়াটার পটটা ভরা শেষ হতেই শেহরিন পা বাড়ায় নিজ কক্ষে। অধিক কথা এবং জবাবদিহিতা এড়াতে ছোট করে বলে, লেগেছে। যাক, তাহলে তো আর কোনো কথাই রইলো না। ওনাদেরকে কনফার্ম করো আমাদের বাসায় আসতে। একসঙ্গে সবার হই হই বাজে। শেহরিন দ্রুত কক্ষে এসে দরজা লাগিয়ে দেয়। পানির পটটা ডেস্কে রেখে সরাসরি ফোন হাতে তুলে নেয়। হ্যালো বাবা, টাইম আপ। আমি আর কিছু শুনবো না এই মুহূর্তে। আমার ডাকা জরুরি মিটিংয়ে তোমার অংশগ্রহণ করতেই হবে। রেজওয়ান সাহেব অফিস হতে বাসায় ফিরে কোনো মতে ফ্রেশ হয়ে নিয়েছে তাড়াহুড়া করে। মেয়ে তার নির্দিষ্ট সময়ের আলটিমেটাম দিয়েছে। আজ একটা জরুরি মিটিং করবে সে। সেখানে তাকে ভার্চুয়ালি উপস্থিত থাকতেই হবে। জি মা, আমি ওকে। শুরু করো ওকে এবার। অনুমতি পায় মেয়ে। এক মুহূর্ত অপেক্ষা না করে বিকাল হতে ঘটা সমস্ত কিছু সব বিস্তরে তুলে ধরে সে। কাহিনী সংক্ষেপে করতে গিয়েও পারে না। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কথা বলতে থাকে এক এক করে। কর্মজীবী মানুষদের সচরাচর যে কোনো সময় ইমার্জেন্সি কল এসেই থাকে, এটাতে আমি দোষের কিছু দেখি না। বাট এমন দায়িত্ব জ্ঞানহীনতাও তার থেকে আশা করিনি। একটা মেয়েকে রাস্তায় একা ছেড়ে এভাবে কেউ চলে যায়। ওয়েদার ভালো থাকলে সেটা এক কথা ছিল, বাট এমন বৃষ্টির দিনে না না, বিষয়টা খুব খারাপ হয়েছে। উনি আমাকে একটা বারও বলেননি বাবা আমি কিভাবে বাসায় ফিরবো। মানুষ তো মুখের কথাও বলে, বাট এই কানা বগিচা সেটাও বলেনি। আমি জাস্ট যেতে বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে চলে গিয়েছে। বুঝতে পেরেছি। ভাগ্য ভালো উনি এসেছিলেন, না হলে আমার এতক্ষণ রাস্তাতেই আটকে পড়ে থাকতে হতো। উনি বলতে তোমার সেই নেতা সাহেব? ওফো বাবা, তুমি স্পেসিফিকলি আমাকে বলো কেন শুধু আমাদের নেতা সাহেব হবে? না, উনি যেভাবে তোমাকে হেল্প করেছে সেই শুরুর দিন থেকে, আই মিন নাস্তার প্যাকেট দিয়ে, মনে হচ্ছে সে জনগণ বুঝতে শুধু তোমাকেই চিনেছে। বাট একটা জিনিস বুঝতে পারছি না, তোমার সাথে এত দেখা হয় কিভাবে? শেহরিন এক হাতে সিটকিনি খুলে ব্যালকনিতে চলে যায়। গ্রিল ধরে উদাসীন গলায় বলে, জানি না বাবা, আমি চাই না তার সাথে আমার দেখা হোক, কিন্তু ভাগ্যক্রমে তার সাথেই বারে বারে আমার দেখা হয়। আজকে উনি আমাকে রাস্তায় একা দেখে সব প্রোটোকল ছেড়ে ছুড়ে চলে এসছে। সব প্রোটোকল ছেড়ে? হ্যাঁ, আশেপাশে মানুষজন তো সব অবাক চোখে তাকিয়েছিল। নেতা সাহেবের বিষয়টা ম্যানেজ করছে কিভাবে? উনি বেশ স্বাভাবিকই ছিলেন। চলার পথে অনেকজনের সাথে হ্যান্ডশেক করেছেন, টুকটাক কথা বলেছেন। রেজওয়ান সাহেব কিছুক্ষণ নীরবতা পালন করে অতঃপর নরম গলায় বলেন, যারা সত্যিকার অর্থে পুরুষ মানুষ, তাদের কাছে নারী, মেয়ে, মা এই শব্দগুলো ভীষণ দামি হয়। জানো কি, একদম ঝিনুক মুক্তার মতো, যার মূল্য অগাধ, ধরাছোঁয়ার বাইরে, সেই সাথে ভীষণ যত্নেরও। সেই সব পুরুষ নারীদেরকে এমনভাবে আঁকলে রাখে যেন কোনো ত্রুটি তাদের স্পর্শ না করতে পারে। এক্ষেত্রে নেতা সাহেবের কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। সে কিন্তু জানতো তোমাকে সাহায্য করলে তার কর্মস্থলে ব্যাপক চর্চা হবে, তাকে অনেক কিছুর সম্মুখীন হতেই হবে, এমনকি উপরি পর্যায়ে জবাবদিহিতাও করতে হবে, টিভি নিউজে আলোচনায় হবে। মোট কথা একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হলেও হতে পারে। বাবা, এরকম কিছু একটা অলরেডি হয়েও গিয়েছে। তোমাকে বলেছিলাম না, ফুলকাণ্ড, এটা নিয়ে সম্ভবত নিউজ হয়েছিল। তোমাকে কি এই জন্য কিছু বলেছে সে? আমি তো জানলামই আজকে। রেজওয়ান সাহেব স্মিত হাসেন, ঠান্ডা গলায় বলেন, ওগুলোকে বলে উচ্চ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। আমি তাকে চিনি না, জানিও না, বাট যতটুকু তোমার থেকে শুনে বুঝলাম তার ব্যক্তিত্ব কঠিন। বিষয়টা একটু সহজভাবে ভেবে দেখো, সে চাইলে তোমাকে দায়ী করতে পারত, বা নিজের ইমেজ ভালো রাখতে মোটেও সাহায্যের জন্য এগিয়ে আসতো না, কারণ সে কিন্তু জানতো না তুমি তাকে গাড়িতে
আগেই দেখেছ। তার দিকে সে টোটালি নির্দোষ। বাট নেতা সাহেব যে সবকে পাত্তা দেয়নি, ইভেন বুঝতে পর্যন্ত দেয়নি তোমাকে। এটা কিছু হয়ে গিয়েছে যে বিষয়টা হয়তো তোমার অজানায় থেকে যেত। সে যে দায়িত্বশীলতার মতো কাজটা করেছে, তুমি ভীষণ খুশি। বাবা, আমি অস্বীকার করছি না তার উপকার। আমি ওনাকে পুরোপুরি চিনি না, জানি না, কিন্তু যতটুকু চিনেছি তিনি মেয়ে শব্দটাকে যথেষ্ট সম্মানের চোখে দেখেন। আমরা দৃষ্টি দেখলেই বুঝতে পারি কার মনোভাব কেমন। কিন্তু বাবা আমি আয়রনি করে যাচ্ছি। এই বিষয়টা আমাকে অস্বস্তি দিচ্ছে। কিভাবে? এমপি সাহেবকে আমি একদিকে বারে বারে প্রত্যাখ্যান করে যাচ্ছি, আবার তার সাহায্য অকপটে গ্রহণ করে যাচ্ছি। বিষয়টা খুবই দৃষ্টিকটু, মানে শুদ্ধ বাংলায় প্রয়োজন কিন্তু প্রিয়জন নয়। তোমার বিষয়টা আমি অনুধাবন করতে পারছি মা। হোমোটোফোবিয়ার কারণে তুমি এত ভীতু হচ্ছ, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে আমাকে ক্লিয়ার করো, তুমি আসলে কি চাইছো? শেহরিন এক হাতে গ্রিল চেপে ধরে শূন্যতে দৃষ্টি রাখতেই ভেসে ওঠে এমপি সাহেবের ছোট ছোট ক্রিয়ারগুলো আর তার বলা কথাগুলো। কিন্তু হুট করে সেই মারের শব্দ কানে আসতেই সে সজাগ চক্ষু মেলে বলে, আমি শুধু শান্তি চাই, এমন একজনকে চাই যে আমাকে একটু শান্তি এবং সঙ্গতা দেবে, হানাহানি মারামারি থেকে দূরে রাখবে। সবকিছু মিলিয়ে আগে আমার একটু সময় প্রয়োজন। একসঙ্গে এত চাপ নিতে চাইছি না। ঠিক আছে, বাট একটা সমস্যা হয়ে গিয়েছে। তৌসিফের বাবা আমাকে ফোন করেছিলেন। তারা ভীষণ উৎসাহী তোমাকে তাদের পরিবারের পুত্রবধূ করে নিতে। আমাকে এক প্রকার অনুরোধও করে ফেলেছেন। তারা যথাসম্ভব দেশে ফিরে বিয়েটা সম্পূর্ণ করতে চান। এক্ষেত্রে আমাকে না বলে যদি তোমার মামাকে জানানো, তাহলে আমি না করে দিতাম বা সময় চাইতাম, কিন্তু এখন ফিরিয়ে দেওয়াটাও একটু খারাপ দেখায়। বাবা, এই লোকটার সঙ্গে ফার্স্ট মিটেই আমার খারাপ ইমপ্রেশন তৈরি হয়েছে। জানি না এর আদ্যপান্ত কেমন কি হবে। হুট করে বিয়েটা হলে পরিণতি কি খুব একটা ভালো হবে? আমি আসলে নিজেও কনফিউজ। তবে কালকে আসছি চট্টগ্রামে। যেহেতু শুক্রবার তৌসিফের ফ্যামিলির লোকজন আসবে তোমাকে দেখতে, বাবা হিসাবে আমার উপস্থিত থাকাটা জরুরি। তখন না হয় দুজনের সঙ্গেই দেখা করব। দুজন কে কে? নেতা সাহেব আর তৌসিফ। নেতা সাহেবের সঙ্গে দেখা করে কি করবে তুমি? ওকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করব, জানবো, অতঃপর তোমার সমস্যাটাকে খুলেই বলবো। বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে, কারণ ছেলেটার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে সে সত্যিই তোমার প্রতি একটা সফট কর্নার তৈরি করেছে। কারো মন ভাঙার অধিকার আমাদের নেই। আমি জানি না সে বুঝবে কিনা, তবে বুঝলে হয়তো ভালোই হবে। তার প্রতি একটুও কি তোমার পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়নি? অস্বীকার করছি না, একটু তৈরি হয়েছে। বাট ক্যাডার বলেছে সে নাকি কর্মজগতে আসলেই ডেঞ্জারাস। না, আমরা মানুষের বিবেচনার মানুষকে বিচার করব না। আমরা নিজেরা যেটা দেখব, জানবো, বুঝবো, সেটাই দেখে বিচার করব, কেমন? ঠিক আছে আচ্ছা, আমি আসছি, চিন্তা করো না তুমি। বাবা। জি মা। অন্য দিনের তুলনায় আজকে ওনাকে নিয়ে আমি বেশি ভাবছি কেন? হতে পারে তোমার তাকে একটু একটু করে ভালো লাগছে। বুঝতে পারছি না, ভালো মন্দ দুটো মিক্সড হয়ে আমাকে হয়রানি করে তুলছে। ভালোবাসা, ভালো লাগা, সংসার, নতুন জীবন, এগুলো নিয়ে আমি অনেক ভয়ে থাকি বাবা। আমি তোমাকে ছাড়া নিজে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারি না, সেখানে এত কিছু মেইনটেইন করব কিভাবে? হ্যাঁ, এখন বলছো কিভাবে কি করবে, কিন্তু দেখো 2-3 বছর পর তুমি কতটা পরিবর্তন হয়ে যাবে। প্লিজ বাবা, এই কথাটা বলো না। তোমাকে ছাড়া আমি চলতে চাই না। আমি সারা জীবন তোমার হাত ধরে এভাবেই চলতে চাই। তুমি ছাড়া আমাকে কেউ বোঝার নেই। সব পারবে ইনশাল্লাহ। তখন বাবা ছাড়াও অনায়াসে চলতে পারবে। আমি বাবা হয়ে দোয়া করি তোমার জন্য। তোমার জীবনে যেন সেই মানুষটাই আসে যে তোমাকে বাবার মতো আগলে রাখবে। তবে ভালোবাসা পায়ের তলায় এনে কখনো ঠেলে ফেলে দিও না। এই ভালোবাসার অভাবে কত মানুষ জীবনকে শেষ করে দেয়, থামিয়ে ফেলে নিজের অস্তিত্ব। এটা এক অমূল্য জিনিস। নিজের প্রতি সৎ থাকলে কোনো ধরনের অবৈধতার মধ্যে যাবে না। যদি কখনো কাউকে মনে করো সে তোমার জন্য পারফেক্ট, আমি নিজে বিবেচনা করে তার হাতে তুলে দিব। তবুও কখনো নিজের সম্মানটাকে নষ্ট করবে না, কেমন? জি বাবা, অবশ্যই। তুমি চিন্তা করো না, ওনারা দেখতে আসলেই তো বিয়ে হবে না।
আর আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কখনো যাব না। আমি তোমাকে সময় দেব। তুমি সুন্দরভাবে ভাবনা চিন্তা করে যেটা ঠিক মনে হবে আমাকে জানাবে। কারণ আমি নিজেও চাইছি আমার মেয়েটা একটা নতুন জীবনে পদার্পণ করুক, একজন ভালো সঙ্গী আসুক যে তার এই একাকিত্বগুলো ধুয়ে মুছে ফেলবে। শেহরিন অদূর পানে চেয়ে মলিন হাসে। যদি পৃথিবীতে সুখ শান্তি কেনাবেচা হতো সে নিশ্চিত বাবা সর্বস্ব দিয়েও তার জন্য তা কিনে আনতো। বাবা, একটা প্রশ্ন করি। জি করো। আচ্ছা, আমি এমপি সাহেবের বিরুদ্ধে এত কথা বলি, এত সমস্যা ধরে তুলি, তুমি কখনো কেন তার বিপক্ষে কথা বলো না? সব সময় তার পক্ষ নিয়েই কথা বলো। তুমি কি জানো এটা রেয়ার একটা চিত্র? আমাদের সমাজে বেশিরভাগ বাবা মাই কিন্তু এরকমটা করবে না, ছেলে বা মেয়ের পক্ষেই থাকবে। তুমি বিপক্ষে কেন? রেজওয়ান সাহেব দীর্ঘশ্বাস ছাড়েন, জানালার পর্দা সরিয়ে দিয়ে নির্মল হাওয়ায় স্থির কণ্ঠে বলেন, আমি কেন তার বিপক্ষে যাব মা? আমি তার সম্পর্কে অজ্ঞাত ভুল খারাপ কাজ আমরা সবাই করি, নির্দোষ আমরা কেউই না। যা জেনে শুনে আমাদের কারো উপর কারো আঙুল তোলা উচিত নয়। হতেও তো পারে তার হাজার খারাপের ভিড়ে অনেক ভালো গুণ আছে যেগুলো তোমার আর আমার অজানা। শুধু সে কেন, তৌসিফের বিষয়টাও আমার কাছে একই। দূর থেকে কাউকে আমি জাজ করতে চাই না, তাদের সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করতে চাই না। সুতরাং আমি আমার মেয়েরও পক্ষে তাদেরও পক্ষে। শেহরিন ফিক করে হেসে ফেলে বাবার কথায়, দাঁত দ্বারা নখ খুঁচিয়ে বলে, বুঝলাম। আমার বাবা হচ্ছে নিরপেক্ষ ভোটার। রেজওয়ান সাহেব মেয়ের কথায় জোরালো শব্দে হেসে ওঠেন। অতঃপর কিছু সময় টুকটাক কথাবার্তা সম্পূর্ণ করে ফোন রেখে দেয় শেহরিন। নিকশ কালো রঙের আকাশের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ সে এক দৃষ্টিতে, দ্বিধাদ্বন্দ্বের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। কি করবে, কি সিদ্ধান্ত নেবে, নেতা সাহেবকে কি করে বোঝাবে সে কতটা দুর্বল চিত্তের একটা রমণী। আচ্ছা, অপেক্ষার ক্লান্ত হয়ে উঠলে সে কি পথ ছেড়ে দিয়ে চলে যাবে, নাকি সত্যি তার অপেক্ষায় সংজ্ঞায়িত হবে? হিসেব নিকেশের রাত্রি শেষে ধরণীতে আসে আলো। বেলা গড়িয়ে গড়িয়ে এসে ঠেকে 11টার কাছে। আজকের ক্লাস 11:45 হতে শুরু। দৌড়ঝাঁপের মধ্য দিয়ে তৈরি হচ্ছে শেহরিন। ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। আঠার মতো ঘুম লেগে রয়েছিল চোখে, কোনো মতে তা ছাড়িয়ে এখন দৌড়াচ্ছে সে ভার্সিটির উদ্দেশ্যে। ড্রয়িং রুমে দু বান্ধবীর গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। থেকে থেকে টিভির পানে চেয়ে খিলখিলিয়ে হাসছে একে অপরে। শেহরিন ব্যস্ত পায়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। মাথায় বাঁধা পলিটেলটা সজোরে টেনে নজর দেয় টিভির পানে। সেই সঙ্গে শ্রবণ ইন্দ্রিয় সজাগ করে চলমান তাদের কথা শুনতে। সাদা পাঞ্জাবি পরা একজন সুদর্শন পুরুষকে দেখা যাচ্ছে টিভিতে। মানুষটির চোখে কালো সানগ্লাস, মুখরেখা নির্মল শান্ত হলেও রোদের তেজ এসে কপালে খানিকটা ভাঁজ তৈরি করে দিয়েছে। থুতনিতে ডান হাত রেখে বসে আছে বেশ চুপচাপ। ঠিক তার দুপাশে সারি সারি চেয়ারে বসেছে অনেক বয়োজ্যেষ্ঠ নেতাকর্মী। স্টেজে দাঁড়িয়ে কেউ একজন ভাষণ দিচ্ছে জোরালো গলায়। দোস্ত, ব্যাটার চাহনিটা একবার দেখ, মারাত্মক লেভেলের। আমি তো চোখই সরাতে পারি না, অ্যাটিটিউড তার শিরায় শিরায়। পোশাক স্টাইলটা দেখেছিস? ব্যাটা যেমনে থাকে সেই রকম সুন্দর লাগে দেখতে। বিলিভ মি মোমো, আমি যদি ক্লাস 9-এ না পড়ে ইন্টারে পড়তাম নিশ্চয়ই এর পিছনে ঘুরতাম। মোমো আরশের চলমান কথায় শেহরিনের চোখ দুটো বড় বড় হয়ে যায়, কান দিয়ে বের হয় গরম ধোঁয়া। টিভির স্ক্রিনে সম্ভবত কোনো একটা দলীয় সমাবেশ চলছে, সরাসরি সম্প্রচার করছে চ্যানেলটি। আর সেখানেই দৃশ্যমান হচ্ছে নেতা সাহেব। একটু পর পরই তাকে দেখাচ্ছে খাটাস ক্যামেরাম্যান। কুল শেহরিন, কুল। তুই রেগে যাচ্ছিস কেন? তোর কি? তুই ভার্সিটি যা। তুই তো আর নেতা সাহেবকে পছন্দ করিস না। শেহরিন নিজেকে ধাতস্থ করে, তীক্ষ্ণ চোখের দৃষ্টি সরিয়ে দরজা খোলা মুহূর্তেই ভেসে আসে। ক্লিন সেভের চেয়ে এরকম খোঁচানো দাঁড়িতে বেশি ভালো লাগে আমার। আজকের লুকটা একদম ঠিকঠাক। শেহরিন এক পলক ফিরে চায়। টিভির স্ক্রিনে আবারও নেতা সাহেব। কালো সানগ্লাসে আজকে একদম সত্যিকার নেতা নেতা লাগছে। পায়ে জুতো পরা বাদ দিয়ে সে হনহনিয়ে হেঁটে আসে সোফার কাছে। টেবিলে রাখা রিমোট চেপে অফ করে বন্ধ করে দেয় টিভি। পড়া নেই তোমাদের? টিভিতে কি এত? যাও পড়তে বসো।
হুট করে শেহরিনের উচ্চ গলায় বলা কথায় নিজেদের চলমান গসিপ থামায় মুমু আরশি। হতবাক দৃষ্টিতে তাকায় দুজনই তার পানে। কি হলো? আমার দিকে তাকিয়ে আছো কেন? যাও। যাচ্ছি। শেহরিন দুজনকে থামিয়ে রিমোটটা টেবিলে রেখে আবারও চলে যায় দরজার কাছে। তড়িঘড়ি করে জুতো পরে বাইরে যেতেই মুমু আরশি আবারও টিভি চালু করে তৎক্ষণাৎ। সিঁড়ি পার হতেই শেহরিনের গতিরোধ হয়ে আসে। বুঝে যায় ইস্ত্রে পাকা দুটো আবারও টিভি চালু করেছে। নিজেকে সে শান্ত করার চেষ্টা করে। চোখ বন্ধ করে শ্বাস টেনে টেনে বলে, আমি কেন হাইপার হচ্ছে? আমার কি তাতে? অবদ্ধ মনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় সে। নিজেকে শান্ত করতে না করতেই পর মুহূর্তেই কর্ণকুহরে এসে পৌঁছায় আবারও হাসির শব্দ, যা তাকে এক নিমিষেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। নিজেকে আটকে রাখা কষ্টসাধ্য হলে জুতো পরেই মেন ডোর খুলে সরাসরি ভেতরে প্রবেশ করে সে। ফের টেবিল হতে রিমোট তুলে টিভি অফ করে দেয়। অতঃপর রিমোটটা ব্যাগের পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। শেহরিনের চুপচাপ এহেন কাণ্ডে মুমু আরশি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, কি হলো ব্যাপারটা? জেলাসি। এমপি সাহেবের গার্লফ্রেন্ডও হয়তো এত জেলাসি ফিল করতো না যতটা তোর বোন করছে মুমু। ডাউট লাগছে আমার। স্যান্ডস ক্যাফে বিকেল 4টা। মধ্যাহ্নের ঘোর কেটে অপরাহ্নের দিকে ধাবিত হচ্ছে বেলা। সূর্যরশ্মির সোনালি আলো কাচের জানালা ভেদ করে উপসে পড়ছে টেবিল জুড়ে। হাতের রেখায় শেহরিন হাত মুঠো করে চেপে ধরেছে গায়ে মাখার রোদের কোনাগুলো, আবার মুঠো খুলে ছেড়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। নিজ মনে নিজ ছন্দে সে বেখেয়ালি কাজে মত্ত। বেশ খানিকটা সময় ধরে সে এমন চুপচাপ হয়ে বসে আছে, কারণ সামনে বসারত ব্যক্তির সময়ই হচ্ছে না তার সাথে কথা বলার। দুঃখিত, অনেকটা সময় অপেক্ষায় রাখলাম। আসলে কাজের ভীষণ চাপ এসেছে। সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড এক্সাম, এর জন্য আর কি। যাই হোক, হঠাৎ জরুরি তলব যে। তৌসিফের নিজ কার্যে ব্যস্ততা শেষ হতেই শেহরিন বেখেয়ালিপনা ছেড়ে পূর্ণ মনোযোগী হয়ে বসে। নিজেকে ধাতস্থ রেখে পরিষ্কার কণ্ঠে বলে, জরুরি তলব নয়। আমি আপনাকে বলেছিলাম যদি ফ্রি টাইম থাকে তাহলে মিট করতে পারি। কাজে প্রেশার রেখে অবশ্যই আসতে বলিনি। তৌসিফ ফোনটা বন্ধ করে টেবিলে রাখে। শব্দবিহীন হেসে বলে, হবু বউ ডেকেছে, কাজ থাকুক আর না থাকুক আসতে তো হবেই। আমার চাচা বলেন গৃহিণীরা নাকি বাড়ির কর্ত্রী। তারা তাদের বাড়ির লোককে যেটা আদেশ করবেন সেটা করতেই হবে, কোনো ছাড় নেই। আচ্ছা, চা বা কফি? আহ, কফি? শেহরিন হাতের ইশারায় ওয়েটারকে ডাকে। দুটো ব্ল্যাক কফি অর্ডার দিয়ে তৌসিফের দিকে তাকিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, তা কালকে রাতে আপনার কাজটা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছিল? সরি, কোনো কাজ? আপনার হুট করে গুরুত্বপূর্ণ ফোন কল এসেছিল যে। সরাসরি জিজ্ঞাসাবাদে তৌসিফ খানিকটা অপ্রস্তুত হয়ে ওঠে। মুখরেখা দেখে অনুমান করা যায় হয়তো প্রশ্নটা তার জন্য আশানুরূপ ছিল না। জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ হয়েছে। আসলে সরকারি আমলাদের গাধার খাটুনি খাটতে হয়। কখন কোন সময় উপর থেকে নির্দেশনা আসে বলা মুশকিল। আপনি ঠিকঠাক বাসায় পৌঁছাতে পেরেছিলেন? না পৌঁছলে আজকে এখানে কিভাবে এলাম? সরি। শেহরিন মৃদু হাসে, দম ছেড়ে বলে, পার্ট অফ জোক, নাথিং টু বি সিরিয়াস। আপনার কাছে তো আমার ফোন নাম্বার রয়েছে। মেবি মনিকা আন্টি আপনাকে দিয়েছিল সেদিন, তাই না? হ্যাঁ আছে। কেন? আপনার কি উচিত ছিল না একটাবার খোঁজ খবর নেওয়া আমি কিভাবে বাসায় ফিরলাম? সরি, আসলে আমার কাজটা ভীষণ গুরুতর ছিল। চাইলেও ফোন কল করা হয়ে ওঠেনি। মানুষ কাজ করবেই, কাজের মধ্যে থাকবেই, এটা খুব স্বাভাবিক। তবে আমার মনে হয় আপনার ব্যাপারটা মাথাতেই আসেনি যথাসম্ভবত। তৌসিফ শেহরিনের দিকে পলকহীন চোখে তাকায়, নিরেট স্বরে বলে, জাজ করছেন? বিষয়টা জাজ করার মতোই। যদি একটু মাথা খাটিয়ে বিবেচনা করতে সক্ষম হন তাহলে হয়তো বুঝতে পারবেন, অন্যথায় নয়। আপনার প্রবলেম হয়েছিল যেতে? ওই যে বললাম, বিবেচনা করুন, বুঝতে পারবেন। যাই হোক, এসব বাদ দেই। আচ্ছা, আপনি তাহলে বিয়েটা নিয়ে কি সত্যি সিরিয়াস? অবশ্যই। আপনাকে আমার ভালো লেগেছে, ইভেন ভালোও বেসে ফেলেছি। বিয়ে নিয়ে সিরিয়াস হব না কেন? আপনি সিরিয়াস নন? আমারটা পরে বলছি, তবে আমি বেশ অবাক জানেন।
আপনি এক দেখাতেই আমাকে কিভাবে এত পছন্দ করে ফেললেন? বাসায় বিয়ের প্রস্তাব অব্দি নিয়ে এসছেন। হোয়াট দ্য রিজন? তৌসিফ বাঁকা ঠোঁটে হাসে, ধীর কণ্ঠে বলে, রিজনটা হচ্ছে আপনাকে শাড়িতে সেদিন অত্যাধিক মোহনীয় লেগেছিল আমার কাছে। চোখ দুটো আটকে গিয়েছিল জাস্ট। বিশ্বাস করুন, আপনি স্টেজে যতক্ষণ গান গাইছিলেন আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আপনার দিকে। তখনই বুঝেছি আপনার প্রতি আমার অসম্ভব ফিলিংস তৈরি হয়ে গিয়েছে। বিয়ের প্রস্তাব দিতেই হবে। কথা শেষ হতেই ওয়েটার আসে মাঝখানে। কফি সার্ভ করে দিয়ে চলে যেতেই শেহরিন নিজ কফির মগটা হাতে নিয়ে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করে, আমি শাড়ি বিশেষ কোনো প্রোগ্রাম ছাড়া পরি না, সাজসজ্জা একদমই করি না। ধরুন আপনার সঙ্গে আমার বিয়ে হলো, তখন আপনি ব্যাপারটা পজিটিভলি নিতে পারবেন তো? আই মিন, সাজসজ্জা দেখেই যেহেতু পছন্দ করেছেন, সিম্পলিসিটি কিভাবে নেবেন সেটা জানতে চাইছি আর কি। একজন উচ্চপদস্থ কর্মকর্তার বউ সাদামাটা হয়ে থাকবে কেন? সত্যি কথা বলতে বিষয়টাকে আমি সমর্থন করি না। সমাজে আমাদের আলাদা একটা আইডেন্টি রয়েছে, সাধারণের কাতারের চেয়ে অবশ্যই আলাদা। আপনি যদি আমার কোনো প্রোগ্রামে আজকে যেমন সিম্পল লুকে এসেছেন সেভাবে অ্যাটেন্ড করেন, দৃষ্টিকটু দেখাবে সেটা। আমি চাইবো না সেরকমটা হোক। বুঝতে পেরেছি, আপনার ন্যাচারালের চেয়ে আর্টিফিশিয়াল ব্যাপারটা অধিক পছন্দের। গরম কফির মগে হালকা চুমুক টেনে টেবিলে রাখে তৌসিফ। খানিকটা শরীর এলিয়ে দিয়ে বসে বলে, আপনি একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে হয়েও ক্লাস মেনটেন করতে জানেন না। সবার সাথে নিজেকে মেলাবেন কেন? আপনি একজন ভার্সিটির স্টুডেন্ট। পোশাকের ব্যবহারে অবশ্যই অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করবেন, যেন মানুষ বোঝে আপনার ব্যাকগ্রাউন্ড কি। শেহরিনের হুট করে কথায় এবং কফি উভয়তেই বিতৃষ্ণা জাগে। প্রথম কয়েক দফা তা পান করলেও এখন তার আরও ইচ্ছে জাগ্রত হচ্ছে না। ডান হাতে কফির মগটা ধরে বাম হাতের আঙ্গুলগুলো দিয়ে ঠক ঠক শব্দ করতে করতে বলে, ঠিক বলেছেন, আপনার মতো এভাবে ভেবে দেখিনি। অবশ্যই ব্যাকগ্রাউন্ড শো করা উচিত, যাতে মানুষ বোঝে আমি উপরি লেভেল থেকে এসেছি। ইয়েস, মানুষ হিসেবে নিজের অবস্থান শো করানো জরুরি। আচ্ছা, বিয়ে পরবর্তী আপনার পরিকল্পনা কি? প্লিজ টেক ইট নর্মাল। আমি জাস্ট ক্লিয়ার হতে এসেছি, যেহেতু শুনছি কালকে এঙ্গেজমেন্টের কথা বাচ্চা চলছে, তো এসব বিষয়ে একটু আগে হতে ক্লিয়ার হওয়া উচিত। ওকে, নো প্রবলেম। আমি বুঝতে পেরেছি, এর জন্যই আপনি আমাকে কল করেছেন। ধন্যবাদ বিষয়টা বোঝার জন্য। তৌসিফ তর্জনী আঙ্গুল গালে ঠেকিয়ে কিছুটা ভাবুক সুরে বলে, আমি চাই আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পড়াশোনা অফ করে দিন। একটা মেয়ের জন্য গ্র্যাজুয়েশনই এনাফ। এমবিএ করা, সংসার বাচ্চা কাচ্চা সামলানো ভীষণ টাফ। কি দরকার এত চাপ নেওয়ার? রিল্যাক্সে সংসার করবেন, স্বামীর মন জুগিয়ে চলবেন, দ্যাটস ওকে। শেহরিন কিছুক্ষণ নিস্তব্ধ চোখে তাকিয়ে থাকে তৌসিফের দিকে। এসি চললেও শরীরটা তার ঘামতে থাকে, গরম অনুভূত হয়। হাতের কফিটা টেবিলে রেখে শান্ত কণ্ঠে বলে, একজন ক্যাডারের স্ত্রী শুধুমাত্র গ্রাজুয়েট হবে, আপনার মান সম্মানে লাগবে না? মান সম্মানে কেন লাগবে? চুয়েটের ট্যাগ তো লাগিয়েই রেখেছেন নিজের সঙ্গে। মানুষজনের মুখ বন্ধ করতে এইটুকু হলেই চলবে। আর বিশেষ করে আমাদের ফ্যামিলিতে কোনো মেয়েই জব করে না, প্রয়োজন হয় না আর কি। আমাদের পুরুষের ইনকামই যথেষ্ট। আচ্ছা, কিন্তু ধরুন গ্রাজুয়েশন শেষ করার পর আমি চাইলাম জব করব, এমবিএ কমপ্লিট করব, আপনি তো আমাকে ভালোবাসেন, মানবেন না? তৌসিফ এলিয়ে দেওয়া শরীর টেনে সজা হয়ে বসে। টেবিলে দু হাত মুঠো করে কিছুটা শেহরিনের দিকে ঝুঁকে মুখে হাসি টেনে বলে, ভেরি ক্লেভার গার্ল ইউ আর। ডিরেক্ট ইমোশনালি হিট করতে চাইছেন। সরি, আপনার কাছে সিরিয়াস ম্যাটারটা ইমোশনাল লাগলো কেন বুঝতে পারলাম না। সেরকমটাই মনে হচ্ছে। যাই হোক, আমি বুঝতে পারছি না আপনি কেন এই কথা বলছেন। আপনি আপনার বাবার একমাত্র সন্তান, সমস্ত প্রপার্টি আপনার নিজের, ফাইন্যান্সিয়াল দিকে কোনো ঘাটতি নেই। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টেক আনসেসারি প্রেশার? শেহরিন তাচ্ছিল্য মাখা হাসি হেসে শীতল কণ্ঠে বলে, এই বিষয়টা আমার মানতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন বিসিএস ক্যাডার হয়ে আপনি এই ধরনের কথা বলছেন,
শিক্ষাকে মেরুদণ্ড হিসেবে বিবেচনা করে আপনি এই পর্যায়ে এসেছেন, অথচ সেই শিক্ষাকে তুলনা করছেন বাবার সম্পত্তির সঙ্গে। রিয়েলি দ্যাট সাউন্ডস স্ক্যারি টু মি। তাহলে স্কুল কলেজে পরিদর্শনে গিয়ে বাচ্চাদের আপনি কি শিক্ষা দিয়ে আসেন? যাদের বাবার সম্পত্তি আছে তারা যেন শুধু গ্রাজুয়েশন কমপ্লিট করে থেমে যায়, তাই তো? তৌসিফ শেহরিনের তাচ্ছিল্য মাখা হাসি আর কথার মুখে আধার নামায় থমথমে গলায় বলে, বিষয়টার ভুল ভেরিফিকেশন বের করছেন আপনি।